মার্ক ম্যানসনের একটা বই আছে, দি সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। এইটা নিয়ে আজ আমরা একটু গভীরে ডুব দেব। হ্যাঁ, বেশ নাশুনি মাচাল বইটা। একদম। আমাদের হাতে একটা বিশদ পর্যালোচনা আছে, তো সেটার ভিত্তিতেই আমরা এর ভেতরের ভাবনাগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা। বইটা কিন্তু প্রচলিত যে ধারণা, আত্ম-উন্নয়ন বা সবসময় পজিটিভ থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ধারণাটাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। ঠিক। মূল কথাটাই হলো কোন জিনিসগুলোয় গুরুত্ব দেব সেটা একটু বুঝে শুনে বেছে নেওয়া। তো চলুন শুরু করি। প্রথমেই বলি, বইটা কিন্তু এরকম না যে কোনো কিছুতেই পাত্তা দিও না, উদাসীন হয়ে যাও। না না, একেবারেই না। বরং ঠিক উল্টোটা। কোন জিনিসগুলো জীবনে সত্যিই জরুরি সেগুলোকে চিনে নিয়ে সেগুলোর দিকে ফোকাস করতে বলছে। একদম। আর লেখক এই যে সবসময় পজিটিভ থাকার একটা চল, হ্যাঁ, একটা চাপ থাকে সবার উপর। সেইটাকেই প্রশ্ন করছেন। বলছেন যে জীবনের সমস্যাগুলো এড়িয়ে যেও না, বরং সেগুলোর মধ্যে দিয়েই পথ খুঁজতে হবে। কিন্তু এটা কিভাবে কাজ করে? শুধু সমস্যা মেনে নিলেই কি হয়? এখানেই মূল বিষয়টা আসছে। বইটা বলছে সুখ জিনিসটা আসলে কোনো ডেস্টিনেশন না। ও আচ্ছা, তাহলে এটা হলো কোনো অর্থপূর্ণ স্ট্রাগলের পথে যখন আমরা চলি, তার একটা বাই প্রোডাক্ট। ইন্টারেস্টিং। বাই প্রোডাক্ট। হ্যাঁ, কষ্টের গুরুত্ব বোঝাতে গিয়ে লেখক একটা দারুণ কথা বলেছেন যে আপনি কে সেটা ঠিক হয় আপনি কিসের জন্য কষ্ট করতে রাজি আছেন তার ওপর। বাহ! তার কঠিন পরিস্থিতির মোকাবেলা করেই আমরা আসলে গড়ি উঠি। ঠিক তাই। এই প্রতিকূলতার মাধ্যমেই কিন্তু আমাদের ভেতরের বিকাশটা হয়। জীবনের এই কঠিন দিকটা মেনে নিতে পারলেই এগোনোর রাস্তা খোলে। বইটাতে একটা টার্ম আছে না, ফিডব্যাক লুপ ফ্রম হেল, বা নরকের ঘূর্ণিপাক। হ্যাঁ হ্যাঁ, ওই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। খারাপ লাগছে, এটা ভেবে আরও খারাপ লাগছে, এই চক্রটা। একদম। যেমন ধরুন, দুশ্চিন্তা হচ্ছে, এটা ভেবেই আরও দুশ্চিন্তা শুরু হয়ে গেল। লেখক বলছেন এই যে নেগেটিভ অনুভূতিগুলো, এগুলোকে তাড়িয়ে দিও না বা চেপে রেখো না, বরং এগুলোকে স্বীকার করে নাও। জাস্ট অ্যাকনলেজ করো যে হ্যাঁ, আমার খারাপ লাগছে। কিন্তু শুধু মেনে নিলেই কি সব ঠিক হয়ে যায়? তারপর না, ঠিক সেখানেই পরের ধাপটা। এই নেগেটিভ অনুভূতিগুলো স্বীকার করার পরই কিন্তু আসল কাজ শুরু। সেটা কি? সেটা হলো আরও ভালো, আরও অর্থপূর্ণ কিছু মূল্যবোধ বেছে নেওয়া। আচ্ছা। লেখক কিছু অগভীর বা ফাঁপা মূল্যবোধের কথা বলেছেন, সেগুলোর সমালোচনা করেছেন। যেমন ধরুন, সবার কাছে প্রিয় হতে চাওয়া। ও হ্যাঁ, বা সব সময় দারুণ ফিল করতে চাওয়া। ঠিক। এগুলোর বদলে উনি জোর দিচ্ছেন এমন ভ্যালিউজের উপর যা বাস্তবসম্মত, সমাজের জন্য ভালো আর আমাদের কন্ট্রোলের মধ্যে। যেমন কয়েকটা উদাহরণ যদি দেন। যেমন ধরুন, সত্যতা বা নিজের দুর্বলতা স্বীকার করার সাহস, দায়িত্ববোধ, নতুন কিছু জানার আগ্রহ, এইগুলো। আমার কাছে বইয়ের সবচেয়ে শক্তিশালী একটা আইডিয়া মনে হয়েছে দোষ আর দায়িত্বের মধ্যে যে পার্থক্যটা উনি করেছেন। হ্যাঁ, ফল্ট ভার্সেস রেসপন্সিবিলিটি, এটা দারুণ একটা পয়েন্ট। যা ঘটছে তার জন্যে হয়তো আমি দোষী নই, কিন্তু সেটার রেসপন্স বা প্রতিক্রিয়া কি হবে সেটার দায়িত্ব সবসময় আমার। এটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। ধরুন, কারো সাথে খারাপ কিছু ঘটল, যার জন্য সে দায়ী নয়। হয়তো বিনা কারণে চাকরি চলে গেল। ঘটনার জন্য সে দোষী নয়, কিন্তু এরপর সে কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, সেই দায়িত্বটা কিন্তু পুরোপুরি তার নিজের। আচ্ছা। এই ভাবনাটা কিন্তু অনেকখানি ক্ষমতা ফিরিয়ে দেয় আমাদের হাতে। আমরা পরিস্থিতির শিকার না হয়ে নিজের প্রতিক্রিয়ার চালক হতে পারি। তার পরিস্থিতি যাই হোক, আমার রেসপন্সটা আমার হাতে। এই সচেতন পছন্দটাই আসল। একদম। আর এই পছন্দের ক্ষমতাটাই কিন্তু বইয়ের মূল সুর। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে অতিরিক্ত নিশ্চিত হওয়া, নিজের বিশ্বাস নিয়ে একেবারে বদ্ধমূল থাকা, এটাও কি সমস্যা? হ্যাঁ, লেখক এটাকে বলছেন নিশ্চিততার ফাঁদ বা সার্টেনিটি ট্র্যাপ। সার্টেনিটি ট্র্যাপ। নিজের ধারণা বা বিশ্বাসী শেষ কথা এমন ভাবাটা বিপজ্জনক, কারণ এটা আমাদের শেখা বা বদলানোর পথ বন্ধ করে দেয়। বরং লেখক বলছেন নিজের অনুমানগুলোকে প্রশ্ন করতে, একটু বিনয়ী হতে, অ্যাকসেপ্ট করতে যে আমরা ভুলও করতে পারি। আর ভুল থেকেই তো শেখা হয়, তাই না? ঠিক তাই। ভুলের মাধ্যমে আমরা শিখি, এগোই। এর মধ্যে কিন্তু স্টোয়িক বা অস্তিত্ববাদী দর্শনেরও একটা ছোঁয়া আছে। নিজের নিয়ন্ত্রণের গণ্ডিটা বোঝা আর জীবনের অর্থটা নিজে তৈরি করা। বইটার লেখার স্টাইল নিয়েও তো কিছু বলা দরকার।
ভাষাটা বেশ অন্যরকম। হ্যাঁ, বেশ সোজা সাপটা, কিছুটা রসিক, আবার মাঝে মাঝে একটু অপ্রচলিত বা ঝাঁঝালো। ইচ্ছাকৃতভাবেই কি এমন লেখা? আমার তো মনে হয় তাই। প্রচলিত সেলফ হেল্প বইয়ের যে একটা মিষ্টি মিষ্টি ভাব, সেটা ভাঙার জন্যই বোধহয় লেখক এই সোজা সাপটা কিছুটা তির্যক ভাষা ব্যবহার করেছেন। এটা কাউকে খুব আকর্ষণ করে, আবার কাউকে হয়তো একটু দূরেও ঠেলে দিতে পারে। হ্যাঁ, সেটা ঠিক, তবে উদ্দেশ্যটা মনে হয় পরিষ্কার, কোনো ভণ্ডিতা ছাড়া আসল কথাটা বলা। তাহলে যদি একটু গুছিয়ে বলি, বইটার শক্তি আর দুর্বলতা কি কি সংক্ষেপে? শক্তি অবশ্যই এর বাস্তববাদিতা, চিন্তার স্বচ্ছতা, আর এটা মনস্তাত্ত্বিকভাবেও বেশ সাউন্ড। কোনো আকাশকুসুম কল্পনা নেই। আর দুর্বলতা? দুর্বলতা বলতে কারো কারো কাছে হয়তো ভাষার ব্যবহারটা একটু বেশি কড়া মনে হতে পারে, আর একেবারে ধাপে ধাপে কি করতে হবে সেই প্র্যাকটিক্যাল পরামর্শ হয়তো তুলনামূলকভাবে একটু কম। এই সোজা সাপটা ভাষা বা কম ধাপগুলো হয়তো কারো কারোর জন্য একটু অসুবিধার। আচ্ছা, তাহলে কাদের জন্য বইটা বেশি কাজের হতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যারা জীবনের একটা একটু অন্যরকম দৃষ্টিকোণ খুঁজছেন, বা এই যে সবসময় পজিটিভ থাকার একটা চাপ। হ্যাঁ, এই পজিটিভিটির সংস্কৃতিতে যারা একটু ক্লান্ত। ঠিক, বা যারা মেন্টাল টাফনেস বাগাতে চান, তাদের জন্য বইটা খুব ভালো। আবারও মনে করিয়ে দিই, এটা কিন্তু উদাসীন হতে বলছে না, না, একদমই না। বরং বলছে কোন বিষয়গুলোয় মনোযোগ দেওয়াটা অর্থপূর্ণ সেই বাছাইটা খুব সচেতনভাবে করতে। এটাই মূল বার্তা। তাহলে সব মিলিয়ে যদি সারমর্ম করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আসল তৃপ্তিটা আসে জীবনের অর্থপূর্ণ সংগ্রামগুলো বেছে নেওয়া থেকে, হ্যাঁ, এবং সেগুলোর প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই সেই দায়িত্বটা নেওয়া থেকে। সবকিছু নিয়ে মাথা না ঘামিয়ে যা জরুরি সেদিকে মন দেওয়া। একদম ঠিক বলেছেন, এটাই মূল কথা। দারুণ আলোচনা হলো। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় না হয় সবার ভাবনার জন্য। অবশ্যই। যেহেতু বইটা বলছে নিজের স্ট্রাগল নিজে বেছে নেওয়ার কথা, তাহলে প্রশ্নটা হলো, আপনার নিজের কাছে এমন কোনো ব্যক্তিগত মূল্যবোধ আছে যা এতটাই জরুরি যে তার জন্য যে কোনো কষ্ট বা সংগ্রাম আপনি হাসি মুখে মেনে নিতে রাজি?